সেই কবে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন ভয় আমার পিছু নিয়েছে। আজ যখন বাংলার নাকের ডগা থেকে জঙ্গি ঘাঁটির হদিশ মেলে, তখন একজন নাগরিকের পিছু নেয় সেই ভয়। তাই রোজকার রাজনৈতিক আকচাকচি সেই তৃণমূল, বিজেপি, বামের তরজার থেকে অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের নিরাপত্তার প্রশ্নটা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বাংলার দোরগোড়ায় নাশকতার কারখানা। আলিপুরদুয়ার সীমান্ত থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝড়ে চলত জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প। টার্গেট ছিল পশ্চিমবঙ্গ। কতটা বিপদের মধ্যে রয়েছি আমরা? দ্বিতীয় প্রশ্ন। টার্গেট ছিল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। অসম থেকে এবিটি জঙ্গিরা ধরা পড়ার পর বলছেন গোয়েন্দারা, অগাস্ট মাস থেকে দফায় দফায় পশ্চিমবঙ্গের চিকেন স্নেক দখলের হুমকি দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের মদতেই কি চলছিল এই নাশকতার ছক? তৃতীয় প্রশ্ন আজ থাকবে। বহরমপুর জেলে হামলা চালিয়ে খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গিকে ছিনতাইয়ের ছক করছিল আনসারুল্লাহ বাংলা। চলছিল মুর্শিদাবাদে জঙ্গি ঘাঁটি তৈরির পরিকল্পনাও। অসম পুলিশের গ্রেফতারির পর প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী গোয়েন্দা ব্যর্থতার কথা মানছেন, সেখানে কতটা চিন্তার এইসব তথ্য? চতুর্থ প্রশ্ন। বিএসএফকে দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত মজুমদার। অনুপ্রবেশকারীদের জন্যই তিনি জিতেছেন। এবার বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী। ভোট ব্যাংকের টানাপোড়েনে কি ক্রমশ পেছনে চলে যাচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা? লেট মি মেক সামথিং ভেরি ক্লিয়ার। অনুপ্রবেশ ইনফিল্ট্রেশন 2014 সালের পর ভারতবর্ষে আরম্ভ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ক্যামেরাম্যান, তোমার যে কেউ থাকে টাকিতে যে কোনো বাড়ি, দুর্গাপুজোর মানে ঘাট, ইছামতির ঘাটের পাশে যাদের বাড়ি আছে তাদেরকে পাঠাও। 2012 সালের দশমীর দিনকে কি বিপুল সংখ্যক মানুষ ওই বিসর্জনের টাইমটাতে এপার বাংলায় চলে এসেছিল, এটা ইন্টেলিজেন্স ছেড়ে দাও, ওখানকার লোক বলে দেবে, অপরিচিত লোক। 2005-এ কিন্তু 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, আগাগোড়া তুলেছিলেন। তখন পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 1। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখব। বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম, যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে। আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো। হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র, যৌবন, বাংলার মানুষের বাঁচার জায়গা নেই। কিন্তু রাহুল, এই ভূমিকা কি আজকের শাসক দলের পাওয়া যায়? 2005 সাল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ বলছে, এটা এনডিএর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, বিজেপির মূল বড় দাদা। বাপরে বাপ, আমি বলি প্রথম কথা, যে অবস্থান তখন ছিল আজকেও দাঁড়িয়ে বলছো দাদা বোনকে স্বীকার করেছে, এত বছর পরে স্বীকার করেছে বাবা। দেখুন, দোষারোপের খেলা ভারী মজার। তার কারণ একদল কেন্দ্র বলবে যে জঙ্গি এবং অনুপ্রবেশকারীরা ঢুকছে, তার কারণ কাঁটা তারের বেড়া নেই। কেন কাঁটা তারের বেড়া নেই? তার কারণ রাজ্য জমি জোগাড় করে দিচ্ছে না। রাজ্য বলবে যে বিএসএফের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, বিএসএফ তা পাচ্ছে না, গোলে লোক ঢুকে পড়ছে। আচ্ছা, কালকে আরেক ধাপ এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বললেন বিএসএফ লোক ঢোকাচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট, মানে পরিকল্পনা করে এ রাজ্যে লোক ঢোকানো হচ্ছে। মারাত্মক অভিযোগ। আমি বলছি ঠিক শতরূপ এইখানে আসবো যে ভোট ব্যাংক সুনিশ্চিত করার রাজনীতি না। গিরিরাজ খানিকক্ষণ আগে বলছিলেন একদল হিন্দু ভোট ব্যাংক সুনিশ্চিত করছে, আরেক দল মুসলিম ভোট ব্যাংক সুনিশ্চিত করছে। মাঝখান থেকে দেশের নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা এই আকচাকচির মধ্যে চাপা পড়ে যাচ্ছে এবং বছরের পর বছর ঠিক এইমাত্র স্টুডিওতে যে তরজাটা হলো সেটা চলছে, কিন্তু কোনো সলিউশন বেরোচ্ছে না। এক্স্যাক্টলি সুমনদা, মানে বিএসএফের সমালোচনা করলে কারোর মনে হবে যে এটা দেশদ্রোহিতা, রাজ্যের পুলিশের সমালোচনা করলে কারোর মনে হবে এটা হচ্ছে বাঙালি বিদ্বেষ। সুতরাং এর মাঝখান থেকে সত্যিটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তবে আমার ভালো লাগলো যে সত্যিটাকে ঘপ করে টুটি ধরে টেনে আনলো রাজশ্রী লাহিড়ী। মানে অনেকদিন পরে একটা সত্যি কথা বললো যে অনুপ্রবেশ 2014 পরে শুরু হয়নি। একদম ঠিক কথা। 2014 আগে যখন অনুপ্রবেশ হতো তখন কি বিজেপি নেতারা বলতেন যে এই অনুপ্রবেশের পেছনে কেন্দ্রের কংগ্রেস সরকারের কোনো ব্যর্থতা নেই? বলতেন না তো। তাহলে তখন যদি দায় তখনকার সরকারের হয়ে থাকে, এখনকার সরকারের একটা দায় রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের কথাটায় আসি। দেখো, একজনও যদি বেআইনিভাবে বর্ডার পার করে ঢোকে তাহলে সেখানে বিএসএফের একটা ব্যর্থতা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফালতু গলাবাজি করে এটাকে অস্বীকার করা যাবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও সত্যি
100টার মধ্যে 2টো ক্ষেত্রে যদি বিএসএফ ব্যর্থও হয়, তাহলে বাকি 98টা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে বলেই আমরা এখনো অবধি বেঁচে পড়তে আছি, নাহলে আমাদের দেশটা বহুকাল আগে শ্মশান কবরস্থান হয়ে যেত। অতএব কোনো নির্বাচিত জনপ্রতিনিধির এই কথা বলা যে বিএসএফ ইচ্ছে করে লোক ঢোকাচ্ছে, এইটা বলাটা একটা সামাজিক রাজনৈতিক অপরাধ। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এই দেশ এত কিছু দিয়েছে, এত দায়িত্বশীল একটা চেয়ারে উনি আছেন, উনি কারোর এটা ভালো করছেন, এটা অত্যন্ত অন্যায় কথা উনি বলেছেন বলে আমাদের দল এটা মনে করে। ডেফিনেটলি যেখানে বিএসএফ এর কোনো খামতি থাকলে, রাজ্যের পুলিশের খামতি থাকলে, সেগুলো যদি বলো একটা সরকার, কেন্দ্রের সরকার 10 বছর ক্ষমতায় আছে, রাজ্যের সরকার 13 বছর ক্ষমতায় রয়েছে। অতএব এগুলো আলোচনা করে কোথায় কোথায় গ্যাপ হচ্ছে সেগুলো মেটাতে হবে। যদি কাঁটাতারের কোথাও সমস্যা থেকে থাকে, জমি নেই, সেই সমস্যা মেটাতে হবে। কিন্তু এইভাবে বলে দেওয়া যে বিএসএফ ইচ্ছে করে লোক ঢোকাচ্ছে, এইটা কোনো সুস্থ রাজনীতিবিদের কথা বলে আমরা মনে করি না। এবং তার পাশাপাশি যেখানে কাঁটাতার আছে, ত্রিপুরা, মেঘালয়, আসাম, সেখানে ত্রিপুরা মেঘালয় কিছু জায়গায় কাঁটাতার নেই, সেটা অমিত শাহ দপ্তরই পার্লামেন্টে বলেছিলেন 4% মোট জায়গায় কাঁটাতার নেই। অতএব সমস্যাটা খালি বাংলার সমস্যা নয়। আবার মনে করো যে বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছিল, বোম্বেতে যে টেরর অ্যাটাক হয়েছিল, সমুদ্র পার করে জঙ্গিরা এসেছিল, সমুদ্রের মাঝখানে তো কাঁটাতার থাকতো না। টাকির কথা বললো, ইছামতি নদীতে আর কাঁটাতার থাকবে না। সুতরাং এইগুলো নিশ্চয়ই কিছু কারণ, কিন্তু এগুলো অ্যাবসলিউট কারণ নয়। আমি যে কথাটা বলছি, দেখো সুমন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বিরোধী হতে পারি, কিন্তু আমি এটা কখনোই 4টে হাততালি পাওয়ার স্বার্থে কথা বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে জঙ্গি ঢোকান ভারতবর্ষে, উনি খুশি হবেন ভারতে কালকে টেরর অ্যাটাক হলে, আমি এটা মনে করি না। কিন্তু তৃণমূলের মতো একটা দলের সমস্যাটা হচ্ছে এরা কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা করে না। ধরো খাগড়াগড়ে যে বিস্ফোরণটা হলো, খাগড়াগড়ে কিন্তু বিস্ফোরণটা যেখানে হলো, স্লিপার সেল চলছিল, সেটা তৃণমূলের পার্টি অফিসের দোতলা, এবং বিস্ফোরণটা হওয়ার পরে বর্ধমানের এসপি বলে দিল যে এটা সিলিন্ডার ব্লাস্ট থেকে বিস্ফোরণ। কেন? সে জানে তৃণমূলের পার্টি অফিসে কোনো উল্টোপাল্টা ঘটনা ঘটে থাকলে আমার প্রথম কাজ হচ্ছে সেটাকে আড়াল করা। সে জানেও না যে আমি এইটা করতে গিয়ে সন্ত্রাসবাদকে আড়াল করছি, লস্করকে আড়াল করছি। দ্বিতীয় কথা আমি বলছি, আমার একটা রাজনৈতিক দল আছে, আমি চাই উর্দুভাষী মানুষের মধ্যে আমার দলের বক্তব্য নিয়ে যেতে একটা খবরের কাগজ পেলে আমার ভালো হয়। কি করলো কোত্তারা লোক, ইমরান তাকে ধরে পার্লামেন্টের এমপি করে পাঠিয়ে দিল। বাংলাদেশে তারপর মিছিল হলো যে এই লোকটা সিমির জঙ্গি, তাকে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করে পাঠিয়েছেন। এই যে শর্ট সাইটেডনেস, আমার এখনকার লাভটা আমি বুঝে নিলাম, অগ্রপশ্চাৎ আমার দেখার দরকার নেই। আমি যে সময়টা মাঝখানে গেছে, আমি খালি সেইটুকু সময় তোমার থেকে বাড়তে চাইছি। তোরা খড়দায় তোমরা এই বিধে দেখালে, কদিন আগে যখন বাই ইলেকশন হলো, ছাপ্পা দিতে ঢুকেছে বুথে, ধরা পড়েছে, দেখা গেছে সে বাংলাদেশ থেকে এসছে। এবং আমি বলছি যে মালদায় তোমরা কদিন আগে খবর দেখালে পঞ্চায়েতের প্রধান হয়েছে বাংলাদেশ থেকে আসা বেআইনি নাগরিক। তোমরা গতকাল খবরে দেখাচ্ছিলে, এখন ইনফ্যাক্ট প্যাকেজে দেখালে, পশ্চিমবাংলার জেলে বসে যারা গ্রেপ্তার হয়েছে তারা জেলে বসে টেরর নেটওয়ার্ক চালাচ্ছে, রিক্রুটমেন্ট চালাচ্ছে। আজকে জেলের মধ্যে বসে যদি টেরর নেটওয়ার্ক চলে, সেটা বিএসএফ এর দোষ, সেটা রাজ্যের কারা দপ্তরের নজরদারির মধ্যে আসার কথা নয়। সুতরাং এইগুলো করে না মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো হাততালি পেতে পারেন, কিন্তু যে দেশ আপনাকে এত কিছু দিয়েছে, আপনারও সেই দেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, এগুলো আপনাকে মানায় না। আমি রাজশাহীর কাছে আসবো, তার আগে একবার মুশকিলটা হচ্ছে বাবা, দেখো এটা পলিটিক্যাল কথা নয়, আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে আমি আক্রমণ করতেই পারি। সমস্যা হচ্ছে সমস্যাটা যেমন শত্রুবেগ তেমন রাজস্বী, তেমন আমার সমাজ সমস্যা। একদম প্রবলেমটা এখন হচ্ছে যে এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতেই পারি, কিন্তু এখানে দাঁড়িয়ে উল্টো দিকে যে সারা ভারতবর্ষে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে সেটা কিন্তু সতর্ক একবার বললো না, বলার চেষ্টাও করলাম না। আমি জানি না কেন বললো না। উত্তরপ্রদেশ বলো, দিল্লি বলো, মেঘালয় বলো, আসাম বলো, প্রতি জায়গায় হচ্ছে কি করে, খালি পশ্চিমবঙ্গ হচ্ছে। বললাম তো সেটা রাজনৈতিক। আমি সেই দলটা করি যেখানে আমার প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী একটা ভোটের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলেন। তো রাজনৈতিক কাছকাচানির মধ্যে সেই লোকটা, যে লোকটা 71-এর যুদ্ধের সময় পরিষ্কার উঠে দাঁড়িয়ে কমপ্লিট অপোজিশন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে সমর্থন দেবে, পাকিস্তানের ইস্যুতে দুর্গা বলে সম্বোধন করেছিলেন, আমি সেই দলটা করি। তাই আমার কখনোই থাকবে না, আমার দল আমাকে শেখাবে না যে রাজনৈতিক কাছকাচানির জন্য করার। আমরা চাইছি এর একটা পার্মানেন্ট সলিউশন হোক। আজকে দাঁড়িয়ে শারজিল ইমাম যখন প্রথম 2020 সালে চিকেন নেক করিডোরকে কাট অফ করে দেওয়ার কথা বলেছিল, তাহলে সেই একই সুর, তাহলে কাজ তাহলে তখন থেকেই তলায় তলায় হয়েছে। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের কোন রকম কোন অ্যাকশন নেওয়া হয়েছে? জাল পাসপোর্ট শিলিগুড়িতে পাওয়া গিয়েছে, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ক্যালিফোর্নিয়াম, কি ভয়ঙ্কর জিনিস একটা, সেটা তৃণমূলের নেতার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। এই যে ভয়ঙ্কর জিনিসগুলো, এগুলো আলোচনা করলে সেটা রাজনীতি হয়ে যাবে। অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ যেহেতু উঠলোই, ওনার একটা কথা মনে পড়ছে, উনি বলেছিলেন যে আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি, প্রতিবেশী বাঁচতে পারি না। অতএব আমাদের কেন্দ্রের সরকারকেও কিন্তু এটা মাথায় রেখে আজকে ফরেন পলিসি এবং ন্যাশনাল পলিসি, সিকিউরিটি পলিসি ঠিক করতে হবে। দ্বিতীয় কথা, রাজস্বীরা সেই দল থেকে আসে যে দলের অটল বিহারী বাজপেয়ী একটা ভোটে হেরে গেছিলেন, তবু কাউকে অন্য দল থেকে ভাঙিয়ে সরকার বাঁচাননি, এবং সেই দলই পরবর্তীকালে গোয়াতে 2টো MLA জিতে গোটা অন্য অপোজিশনকে কিনে নিয়ে গোয়ায় গভর্নমেন্ট বানানো।